একটা ছোট্ট গ্রামের নাম ছিল শান্তিপুর। গ্রামের একদম শেষ মাথায় বড় একটা পুরনো বাড়ি। সেই বাড়িতে থাকতেন সরলা দেবী এবং তার দুই ছেলে ছিল রাহুল এবং অমিত। সরলা দেবী ছিল খুবই কড়া মনের মানুষ। সংসারে সব সময় তার কথাতেই চলতো। বড় ছেলে রাহুল শহরে চাকরি করত, আর ছোট ছেলে অমিত গ্রামের স্কুল শিক্ষকতা করত। একদিন খবর এলো যে রাহুল বিয়ে করেছে শহরের একটা মেয়ে তৃষাকে। তৃষা ছিল পড়াশুনো জানা আধুনিক মেয়ে, সুন্দর করে কথা বলতো, তাকে দেখতেও খুবই সুন্দর ছিল। সে যখন বিয়ে করে প্রথম তার শ্বশুরবাড়িতে আসে, সবাই তাকে দেখতে আসে। আহা, কি সুন্দর বউ এনেছে গো কাকি, তোমার বৌমাটার কত সুন্দর দেখতে দেখো। আর শহর থেকে মেয়ে নিয়ে এসেছে। শহরের মেয়েগুলো এমনিতেই কত সুন্দর দেখতে, রাহুলের পছন্দ আছে বলতে হবে। সত্যি তোমার বৌমাটা অনেক সুন্দর দেখতে গো কাকি। সে তোমরা ঠিকই বলেছ, আমার বৌমা যেমন সুন্দর দেখতে আর তেমনই শিক্ষিত, বুঝেছ? আমার বৌমা যে অনেক দূর পর্যন্ত পড়াশুনো করেছে, আর এমনিতে শহরের মেয়েগুলো শিক্ষিত হয়। হ্যাঁ গো কাকি, ভাগ্য করে ভালোভাবে একটা বৌমা পেয়ে গেলে। এইবার তোমার ছোট ছেলে যে বাকি আছে, এবার তোমার ছোট ছেলের বিয়ে দিলে এমন একটা বৌমাকে ঘরে নিয়ে আসবে, দেখবে পুরো তোমার ঘর আলো হয়ে থাকবে, বুঝেছো? হ্যাঁ গো বৌমারা, তোমরা ঠিকই বলেছ। আমারও ছোট খোকার বিয়ে দেব একটা শহরের মেয়ে দেখে। সেও শিক্ষিত হবে, আর এমনি তো শহরের মেয়েগুলো তো শিক্ষিত হয়। আর আমার ছোট খোকা সে তো স্কুলের মাস্টার, তাহলে সে যদি শিক্ষিত হয়, আর তা আমার ছোট বৌমা কেন শিক্ষিত হবে না? তারও বিয়ে দেব একটা শহরের মেয়ে দেখে, সুন্দর দেখে একটা বৌমা বাড়িতে নিয়ে আসবো। তা কাকিমা, সব যদি শহরের মেয়ে নিয়ে আসো বাড়িতে বৌমা করে, শহরের মেয়েরা তো বাড়ির কোনো কাজকর্ম জানে না, তাহলে বাড়ির কাজকর্মগুলো কে করবে শুনি? তোমার এই বয়স হয়ে গেছে, তাহলে তুমি কি করবে নাকি? দৌড় পাগল, আমি কেন করতে যাব? আর আমার বৌমাদের দিয়ে কেন বা করাবো? তখন আমি ভালোভাবে কাজের লোক রাখবো। আমার ছেলেরা তো চাকরি বাকরি করে, তাহলে টাকার কি কম আছে নাকি? তখন কাজের লোক রাখবো, তারাই করবে। তবে সরলা দেবী তার বড় বৌমা তৃষাকে খুবই ভালোবাসতো, কারণ তৃষা ছিল শহরের মেয়ে এবং শিক্ষিতা। এমনভাবে দিন কাটতে থাকে, আর দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছু মাস কেটে যায়। অন্যদিকে সরলা দেবীর ছোট ছেলে অমিতেরও বিয়ে হয়ে যায়, কিন্তু অমিতের বিয়ে হয়েছিল গ্রামের একটা সাদাসিধে মেয়ের সাথে। তার নাম ছিল মেঘলা। মেঘলা ছিল খুবই শান্ত, লাজুক ও পরিশ্রমী। সে ঘরদোর থেকে রান্না বান্না এবং গরু যত্ন সব কিছু ভালোভাবে জানতো। কিন্তু মেঘলা বাড়িতে আসার পর থেকে সরলা দেবীর আচরণ কিছুটা বদলে যায়। তৃষা মা, এই নাও মা, আমি আজকের বাজারে গিয়েছিলাম, আর সারা বাজার ঘুরে ঘুরে এই দামি শাড়িটা আমি তোমার জন্য কিনে নিয়ে এসেছি। দেখো তো মা, এই শাড়িটা তোমার খুব ভালো লাগবে পরে, আর এই শাড়িটা আজকে তুমি পরো মা। মা, একটা শাড়ি নিয়ে এসেছেন? হ্যাঁ বৌমা, আমি তো একটা শাড়ি নিয়ে আসলাম তোমার জন্য, কিন্তু তুমি এই একটা শাড়ি কি হবে না? তুমি যদি বলতে আমি আরও একটা নিয়ে আসতাম মা, কিন্তু কি করব বলো, একটা তো নিয়ে এসে ফেলেছি। ঠিক আছে মা, আমি যদি আবার যাই, এবার থেকে তোমার জন্য দুটো দুটো করে নিয়ে আসবো মা। না না মা, সেটা বলছি না যে আমার দুটো শাড়ি দরকার। আপনি আমার জন্য নিয়ে এসেছেন ভালো কথা, কিন্তু এই বাড়িতে তো আপনার আর একটা বৌমা আছে, মেঘলা। এইবার আমি যদি শাড়ি পরে ওর সামনে ঘুরি, ওরও তো মনটা খারাপ হতে পারে, তাই না মা? সেই কারণেই বলছিলাম যে যদি দুটো শাড়ি নিয়ে আসতে তাহলে খুব ভালো হতো, ওরও খুব ভালো লাগতো মা। আরে তৃষা মা, তুমি ওই মুখপুরির কথা চিন্তা করছো? ওই মুখপুরির কথা তুমি একদম ভেবো না। আর ওই মুখপুরির জন্য আমি কোনো শাড়ি নিয়ে আসিনি মা। শোনো, ওই মুখপুরির কাছে অনেক শাড়ি আছে, বুঝেছো? আর ও এমনি ঘরের কাজকর্ম অনেক করে, আর এই দামি শাড়ি পরে ও কি করবে বলো তো মা? শোনো মা, এই শাড়ি তোমার জন্য নিয়ে এসেছি, তুমি পরো মা, ওর কথা একদম চিন্তা করো না। আর ওই মুখপুরিকে তো আমার একদম সহ্য হয় না। আমার ছেলে যে কি দেখে ওকে বিয়ে করেছে তা কে জানে।
তৃষা তার শাশুড়ি মায়ের এমন কথা শুনে তার অনেকটা খারাপ লাগে, কিন্তু তৃষা আর কোনো কথা বলে না, সে চুপচাপ থাকে। পরের দিন মেঘলা রান্নাঘরে বসে বসে রান্না বান্না করছিল, আর সেখানে তৃষা যায়। তৃষা গিয়ে মেঘলাকে বলতে থাকে, মেঘলা, আজকের কি রান্না করছো? আরে দিদি, তুমি রান্নাঘরে এসেছো। আজকের আমি রান্না করছি মাছের ঝোল, একটা চচ্চড়ি আর ডাল করছি। মা আজকের এগুলো করতে বলেছে। কিন্তু দিদি, তোমার কি কিছু দরকার? তুমি আবার এখানে আসতে গেলে কেন? তুমি তো আমাকে বললে, আমি দিয়ে আসতাম। তুমি বলো না তোমার কি দরকার। কেন মেঘলা, আমি কি আসতে পারি না বলো? আমিও তো এই বাড়ির বড় বউ, তাই ভাবলাম আমিও একটু তোমার কাছ থেকে রান্নাঘর থেকে ঘুরে আসি। আমি যদি একটু রান্নাবান্না শিখি তোমার কাছ থেকে তাহলে ভালো হবে। আমি তো রান্নাবান্না কিছুই পারি না, তুমি আমাকে একটু শিখিয়ে দাও। আমি তার থেকে বরং তোমার পাশে বসে বসে শিখে নিই। এ তো খুব ভালো কথা দিদি, তুমি কাজ শিখতে চাও। আমি তো গ্রামের মেয়ে, আমি সব ধরনের কাজ করতে পারি। তুমি কি কি কাজ শিখতে চাও বলো, আমি নিজের হাতে তোমাকে সব ধরনের কাজ শিখিয়ে দেব। তোমার কোনো অসুবিধা হবে না। জানো তো মেঘলা, যখন শহরে ছিলাম তখন শহরের পরিবেশটা ঠিক অন্যরকম ছিল। এখন গ্রামে বিয়ে হয়ে চলে এসেছি, তাই গ্রামের পরিবেশটা ঠিক অন্যরকম। গ্রামের একটা আলাদা অনুভূতি আছে। গ্রামে নিঃশ্বাস নেওয়া যায় ভালোভাবে। তবে জানো তো, তোমাকে না আমার খুব ভালো লাগে। তোমাকে দেখলে মনে হয় যেন তুমি আমার নিচের বোন। আর তখন সেখানে সরলা দেবী চলে আসে আর এসে বলতে থাকে, আরে তৃষা মা, তুমি এই রান্নাঘরে কি করছো মা? এই নিশ্চয়ই মেঘলা মুখপুরি তোমাকে এখানে ডেকে ডেকে নিয়ে এসেছে। মেঘলা মুখপুরি, তুই কেন তৃষা মাকে এখানে ডেকে ডেকে নিয়ে এসেছিস বল? মা, মেঘলা আমাকে এখানে ডেকে নিয়ে আসেনি, আমি নিচে থেকেই রান্নাঘরে এসেছি। সব সময় ঘরের মধ্যে বসে থাকতে যে ভালো লাগে না, তাই ভাবলাম যে মেঘলা রান্নাঘরে রান্না করছে, আমি যদি ওকে একটু সাহায্য করতে পারি কিংবা নিচে থেকে যদি একটু কিছু শিখতে পারি বাড়ির কাজকর্ম, তাহলে আমার নিচে থেকেই ভালো লাগবে। তাই জন্য আমি নিচে থেকে এসেছি মা। এখানে মেঘলার কোনো দোষ নেই, মেঘলা আমাকে ডাকেনি মা। দেখো তৃষা মা, আমি ভালো করে জানি মা, তুমি সব সময় এই ছোট বউকে বাঁচানোর চেষ্টা করো, ওর পক্ষ হয়ে কথা বলো। দেখো মা, ওর পক্ষ হয়ে কথা বলে কোনো লাভ নেই মা। আমি ওকে হাড়ে হাড়ে চিনি মা। গ্রামের মেয়েরা কেমন হয় না হয় তা আমি ভালো করে জানি। ও তোমাকে ফুসলিয়ে এখানে নিয়ে এসেছে যাতে ভালোভাবে সব কাজকর্মগুলো তোমাকে দিয়ে করায়। মা, সবসময় আপনি আমাকে দোষ দেন, কিন্তু আমি দিদিকে এখানে নিয়ে আসিনি। আমি তো আমার মতো রান্না বান্না করছিলাম, কিন্তু দিদি তো এখানেই নিচে থেকে এসেছে। এই মুখ পুরি, তুই বেশি কথা একদম বলবি না, বুঝেছিস? তাড়াতাড়ি রান্না বান্নাগুলো সার তো দেখি। আর বেশি না কথা বলে তাড়াতাড়ি রান্না বান্নাগুলো সেরে সবাইকে খেতে দে দেখি তো। তৃষা মা, চলো মা, চলো তুমি ঘরে চলো, এখানে তোমাকে বসে থেকে কোনো লাভ নেই মা। সরলা দেবীর এমন কথাতে মেঘলার অনেক কষ্ট লাগে, কিন্তু মেঘলা তবু মুখ বন্ধ করে চুপচাপ শুনে যায়। সে কোনো কথার উত্তর দেয় না। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন রাতে অমিত মেঘলাকে বলতে থাকে, আচ্ছা মেঘলা, তোমাকে একটা কথা বলবো। মা যে তোমার সাথে এমন ব্যবহার করে, সংসারের এত কাজকর্ম তুমি করো, তোমার কোনো কষ্ট হয় না বলো তো দেখি? কিংবা খারাপ লাগে না? না গো, সংসারের কাজকর্ম করতে আমার কোনো খারাপ লাগে না। আর এটা তো আমার নিজেরই সংসার। তাহলে আর মা তো গুরুজন, গুরুজন তো কিছু কথা বলতেই পারে। তাহলে তাতে খারাপ কেন মনে করব? দেখো মেঘলা, তোমার এই কথা শুনে তোমার প্রতি ভালোবাসা আমার আরো বেড়ে গেল। সত্যি সত্যি তোমার মনটা অনেক বড়। মা তোমাকে এত বড় ছোট কথা বলে, তোমাকে পছন্দ করে না, তবু মায়ের প্রতি ভালোবাসা তোমার কম হয় না, বরং মায়ের প্রতি ভালোবাসা তোমার আরো বেড়ে গেছে। আচ্ছা শোনো, তুমি এইসব কথা বাদ দাও তো। তোমাকে একটা কথা বলি, তুমি আমার জন্য একটা শাড়ি এনে দেবে? আমার না পরার মতো তেমন একটা ভালো শাড়ি নেই, অনেক দিন হয়ে গেছে। একটা ভালো শাড়ি টাড়ি কিছু কেনা হয়নি। তুমি আমাকে একটা শাড়ি এনে দেবে গো? আচ্ছা ঠিক আছে মেঘলা, তুমি চিন্তা করো না,
তুমি মুখ ফুটে যখন একবার আমার কাছে শাড়ি চেয়েছো, তাহলে আমি এটা না এনে থাকতে পারি? সত্যি তো অনেক দিন হয়ে গেছে, আমারও তো দায়িত্ব যে তোমার ভালো মন্দ সব কিছু দায়িত্ব আমি তো নিয়েছি। তাহলে তোমার শাড়ি না এনে আমি কি করে দিতে পারি বলো তো? হ্যাঁ হ্যাঁ, কালকে ফেরার পথে আমি তোমার জন্য একটা ভালো দেখে শাড়ি এনে দেবো। শোনো, ভালো কিংবা দামি সেটা আমার চাই না, তবে পরার মতো হলে সেটাই আমি অনেক খুশি। আর তুমি আমাকে ভালোবেসে দেবে, সেটাই তাতেই আমার অনেক কিছু গো। তবে দেখবে মেঘলা, মা একদিন তার নিজের ভুলটা বুঝতে পারবে, আর একদিন মেয়ে হিসাবে তোমাকে খুব ভালোবাসবে। সেই দিনটার জন্য আমি এখনো অপেক্ষা করে আছি গো। সেই দিনটা যেদিন আসবে আমার জীবনে সব থেকে মূল্যবান দিন হিসাবে থাকবে। পরদিন সকালে মেঘলা গ্রামের পুকুরেতে থালা বাসন মাজতে যায়, আর সেখানে দু একটা বউ বসেছিল এবং সেখানে মেঘলার শাশুড়ি এসে বলতে থাকে, কে গো বৌমা, সেই তো কখন এসছো পুকুর ঘাটে থালা বাসনগুলো মাজতে, তাই এখনো কি মাজা ঘষা হয় না নাকি? যেখানে যাও সেখানেই গল্প জুড়ে দাও, তা বাড়িতে এসে কখন রান্নাটা চড়াবে বলো তো দেখি। আরে ও কাকি, এত সকাল সকাল আবার রেগে আছো কিসের জন্য বলো তো? তা ছোট বৌমার ওপর এত রাগ দেখাচ্ছ কেন? সে তো বেচারি এক্ষুনি এসে থালা বাসনগুলো মাজতে শুরু করলো, তা তুমি এক্ষুনি এসে আবার রাগ দেখাচ্ছ কেন বলো তো? আরে রাগ দেখাবো না তা কি করবো বলো তো বাপু? সংসারে যে অনেকগুলো কাজ এখনো পড়ে আছে, শুধু খালি কি পুকুর ঘাটে বসলে থালা বাসনগুলো মাজলে কি হবে? এখনো রান্না বান্না পড়ে আছে, কাপড় জামাগুলো কাচতে হবে, তাই এইগুলো তো পড়ে আছে, বলো এগুলো তো করতে হবে। তা তোমার তো আর একটা বৌমা আছে তো কাকি, সেই বৌমাকে বলো না গো, তোমার ছোট বৌমা তো সারা দুনিয়ার কাজকর্ম করে, তা আর একটা বৌমা হাতে হাত লাগালে তো দুজনে মিলে করলে তো সংসারের কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়। কেন গো, আমার বড় বৌমা কেন কাজ করবে বাড়ির? সে যে শহরের শিক্ষিতা মেয়ে, আর এই পোড়ারমুখী হচ্ছে গ্রামের মেয়ে, সে সব কাজকর্ম পারে, তা সে করবে না তা কি আমার বড় বৌমা করবে নাকি? না না, আমার বড় বৌমা করবে না। দেখে দেখে আমার খোকাটা এই পোড়ারমুখীকে দেখে বিয়ে করে নিয়ে এসেছে, আমার একদম সহ্য হয় না। এই শোন পোড়ারমুখী, তাড়াতাড়ি থালা বাসনগুলো মেজে বাড়িতে আয় দেখি, তাড়াতাড়ি রান্না বান্নাটা আবার বসাতে হবে দেখি। যত জ্বালা হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি থালা বাসনগুলো মেজে বাড়িতে যাচ্ছি, গিয়ে রান্নাটা বসিয়ে দেবো মা, আপনি একদম চিন্তা করবেন না। সবার সামনে মেঘলাকে এমনভাবে কথা শোনায় মেঘলার শাশুড়ি, তবে মেঘলার খারাপ লাগে, কিন্তু তবু সে মুখ বন্ধ করে সব কথা শুনে যায়। সত্যি মেয়ে, তুমি যে কপাল করে এমন একটা শাশুড়ি পেয়েছো, তুমি বাড়ির সংসারের সব কাজ করো, তবু শাশুড়ি তোমাকে ভালোবাসে না, আর যে বাড়ির কোনো কাজ করে না তবু তোমার শাশুড়ি তাকেই সব থেকে বেশি ভালোবাসে। সত্যি কি কপাল নিয়ে জন্মেছো তুমি। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, তবে মেঘলা সে রান্না করতে করতে সে খুব কাঁদতে থাকে, আর তখন সেখানে তৃষা চলে আসে। মেঘলা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো? তোমাকে তো এমনভাবে কখনো কাঁদতে দেখিনি, বলো না মেঘলা, তোমার কি হয়েছে? না না দিদি, আমার আবার কি হবে? আমার কিছু হয়নি। না না, আমার কিছু হয়নি দিদি। তোমার কিছু হয়নি? আমি এই তো দেখছি তুমি কান্নাকাটি করছো। বলো বলো, তোমার কি হয়েছে? তুমি মিথ্যে কথা বলবে না, তুমি বলো আমার কাছে, আমি তোমার বড় দিদির মতো। বলো তোমার কি হয়েছে? জানো দিদি, আমার একটাই কষ্ট, আমি তো পরিবারের জন্য অনেক কিছু করি, এত কাজকর্ম করি, মাকে এত সেবা ধর্ম করি, তারপরেও মায়ের মন পাই না। আজকে থালা বাসন মাজার জন্য ঘাটে গিয়েছি, আমার একটু সামান্য দেরি হয়েছে, তার জন্য মা আমার সবার সামনে উল্টোপাল্টা কথা শুনিয়েছে। দেখো মেঘলা, আমি তোমার কষ্টটা ভালোভাবে বুঝতে পারছি, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট ভালোভাবে বুঝতে পারি, কিন্তু মা যে তোমার সাথে যে ব্যবহারটা করছে সেটা যে খুবই অন্যায় করছে, কিন্তু মাকে বোঝাতে গেলে মা সেটা বুঝতে চায় না। আমি যদি মায়ের সাথে তোমার ব্যাপারে কথা বলি, মা আমাকে চুপ করিয়ে দেয়, কিন্তু মাকে যে কি বলে না বলে আমি যে কিছুই বুঝতে পারি না। আজকের একবার মাকে ভালোভাবে বোঝাতে হবে গো।
না না দিদি, তুমি মাকে আর বোঝাতে যেও না। আমার ব্যাপারে মাকে যদি তুমি বোঝাতে যাও, মা আরও রেগে যাবে। আবার তোমার সাথে যদি ঝগড়া করে, এটা ভালো হবে না। মা আমাকে সহ্য করতে পারে না, তার উপর আমার ব্যাপারে তুমি কথা বলবে। না না দিদি, আমার ব্যাপারে মাকে একদম বুঝিও না, এটা আরও বিপরীত হয়ে যাবে। কিন্তু মেঘলা, এমনভাবে কতদিন চলবে বলো তো? আর কতদিন মা তোমাকে এমনভাবে অপমান করবে আর তুমি মুখ বন্ধ করে শুনবে বলো তো? এমনভাবে চলতে পারে না। সন্ধ্যা হয়ে গেলে যখন সরলা দেবী তার নিজের ঘরে বসেছিল, তখন তার বড় বৌমা তার ঘরে যায়। মা, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ বড় বৌমা, বলো না মা, তুমি কি বলতে চাও? আচ্ছা মা, আপনার তো দুটো বৌমা, আপনার বড় বৌমা ছোট বৌমা, কিন্তু আপনার ছোট বৌমা মেঘলার সাথে আপনি এমন খারাপ ব্যবহার কেন করেন? কিন্তু আপনার বড় বৌমার সাথে তো আপনি খুব ভালো ব্যবহার করেন, কিন্তু কেন মা? দেখো মা, তোমাকে আমার যে খুব ভালো লাগে। তুমি শহরে শিক্ষিতা মেয়ে, তোমার দেখতে শুনতে খুবই ভালো। আর ওই মুখ পরি হচ্ছে গ্রামের মেয়ে, আমার একদম পছন্দ না। শিক্ষিত তো একদমই না, সব সময় শুধু খালি কাজকর্ম নিয়ে বসে থাকে। আমার তো একদম পছন্দ না মা। দেখুন মা, একটা কথা বলি, সব সময় যে শহরের মেয়েরা ভালো হয় তা না, আর শিক্ষিত হলে যে মানুষের পরিচয় দেয়, কিন্তু তা না মা। দেখুন তো, আপনার সংসারটা পুরোটা ধরে রেখেছে, বেঁধে রেখেছে কিন্তু আপনার ছোট বৌমা। আপনার ছোট বৌমা কিন্তু সংসারের প্রত্যেকটা জিনিস খেয়াল রাখে, কে কখন খাবে না খাবে, সংসারে কখন কি হচ্ছে না হচ্ছে, সংসারের কোন জিনিসটা গুছিয়ে রাখা না রাখা, সব কিছু কিন্তু আপনার ছোট বৌমাই করে। আমি কিন্তু কোনো কিছু করি না, কিন্তু তারপরও আপনি কিন্তু আপনার ছোট বৌমাকে একদম পছন্দ করেন না। দেখো বড় বৌমা, ওই ছোট বৌমার হয়ে তুমি একদম কথা বলতে এসো না। ওই ছোট বৌমাকে আমার একদম পছন্দ না। ওই মেয়েকে তো আমার একদম ভালো লাগে না মা। ওই মেয়ের কথাবার্তা আমার কানের ধারে একদম বলো না তো, আমার একদম অসহ্য লেগে যায় মা। তুমি অন্য কথা বলার হলে বলো মা, ওই মেয়ের কথা বলা হলে তোমাকে বলতে হবে না। আমি এখান থেকে উঠে যাব বাপু। তৃষা তার শাশুড়ি মায়ের মুখ থেকে এমন কথা শোনার পর সে আর কোনো কিছু কথা বলে না। সরলা দেবী তার ছোট বৌমার নামে কোনো প্রশংসা সে শুনতে পারত না, কারণ সে তার ছোট বৌমাকে একদমই পছন্দ করতো না। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে হঠাৎ একদিন দুপুরবেলা সরলা দেবী দমের কষ্ট শুরু হয়ে যায়। এই সবগুলো দেখে তৃষা অনেক ভয় পেয়ে যায়। সে চিৎকার চেঁচামেচি করে মেঘলাকে ডাকে। মেঘলা ছুটে এসে দেখতে থাকে তার শাশুড়ির এমন অবস্থা। আচ্ছা শোনো না গো, মায়ের যা অবস্থা দেখতে পাচ্ছি, এমনভাবে বাড়িতে ফেলে রাখা চলবে না। তুমি তাড়াতাড়ি গাড়ি ডাকো, এক্ষুনি মাকে হসপিটালে ভর্তি করতে হবে। এমনভাবে বাড়িতে ফেলে লাগলে কখন কি হয়ে যেতে পারে। চলো চলো, তুমি তাড়াতাড়ি গাড়ি ডেকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ মেঘলা, তুমি ঠিকই বলেছো। আমি এক্ষুনি গাড়ি ডেকে নিয়ে আসছি, আর মাকে নিয়ে এক্ষুনি হসপিটালে রওনা দেবো। এইসব বলার পর সরলা দেবীর ছেলে বৌমারা সবাই মিলে সরলা দেবীকে হসপিটালে ভর্তি করে। সেখানে সরলা দেবীকে ডক্টর দেখার পর বলতে থাকে, শুনুন, তেমন কোনো কিছু ভয়ের কারণ নেই। তবে একটা কথা বলি, ওনাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর একটুখানি যত্নে রাখবেন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এমনভাবেই দুদিন কেটে যায় আর সরলা দেবী হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসে। সরলা দেবীর দুই বৌমা সরলা দেবীকে খুব যত্ন নেয়। সরলা দেবী কখন কি খাচ্ছে না খাচ্ছে, কেমনভাবে আছে না আছে, তার দুই বৌমা মিলে তাকে খুব যত্ন আপ্যায়ন করে বাড়িতে রেখেছিল। এমনভাবে কিছুদিন যত্ন করার পর সরলা দেবী খুব ভালোভাবে সুস্থ হয়ে ওঠে। শোনো বৌমারা, তোমাদের দুজনকে আমি এখানে ডেকেছি কিছু কথা বলার জন্য। হ্যাঁ মা, বলুন না, আপনি কি বলতে চান বলুন না। দেখো ছোট বৌমা, আমার ক্ষমা করে দিও মা। আমি যা তোমার ওপর অবিচার করেছি তা ক্ষমার অযোগ্য। এত বছর বয়স হয়ে যাওয়ার পরও আমি মানুষ চিনতে পারলাম না। আমার ঘরের লক্ষ্মী হচ্ছ তুমি মা, তোমাকে কি বলবো। এতদিন তুমি আমার সংসারটাকে এক সুতোয় বেঁধে রেখেছো মা, তারপরও আমি তোমাকে চিনতে পারিনি। তোমার ওপর কত অন্যায় অবিচার করেছি, তোমাকে সহ্য করতে পারিনি
মা রে, পারলে আমাকে ক্ষমা করিস রে মা, ক্ষমা করিস। মা, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আপনি এমনভাবে কথা বলবেন না মা, আমার অনেক খারাপ লাগছে। আর যা হওয়ার হয়ে গেছে মা, আপনি আপনি চুপ করুন মা, চুপ করুন, আমি ভুলে গেছি, আপনিও ভুলে যান মা। আমরা আসুন একসাথে আবার নতুন করে সব কিছু শুরু করি, তাহলে দেখবেন আরও জীবনটা সুন্দর হয়ে উঠবে। মা, আমি তো আগেই বলেছিলাম শিক্ষিত হলে যে ভালো হয় তা না মা, ভালো মন থাকা দরকার, আর সেটা হচ্ছে ছোটোর মধ্যেই আছে। আমি তো আগে অনেকবার আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি বুঝতেই চাইনি। হ্যাঁ গো বড় বৌমা, ভুলটা তখন বুঝতে পারিনি, কিন্তু এবারে আমি ভালোভাবে ভুলটা বুঝতে পেরেছি। আজ থেকে আমার দুই বৌমা যে আমার দুই নয়নের মণি, আমার দুই মেয়ে। মা, চলুন তো এই সবগুলো আমরা ভুলে যাই, আগে কি হয়েছে না হয়েছে সবগুলো ভুলে গিয়ে নতুন করে পথ চলতে শুরু করি, তাহলে দেখবেন জীবনটা জীবনটা আরও নতুন লাগবে। তারপর সরলা দেবী তার দুই ছেলে বৌমা ভরা সংসার নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু বছর কেটে যায়। তবে তার দুই বৌমার দুটো ছেলে মেয়ে হয়। তার বড় বৌমার একটা ছেলে হয়, তার ছোট বৌমার একটা মেয়ে হয়। তবে সরলার নাতি নাতনির বয়সও বেশ অনেক বছর হয়ে যায়। একদিন সরলা তার নাতি নাতনিকে নিয়ে মাঠের দিকে যায়, আর সেখানে সরলার একটা বান্ধবী চলে আসে। কি রে বান্ধবী, অনেকদিন পর যে তোর সাথে দেখা হলো, কিন্তু একই গ্রামে থাকি, তোকে যে আর বাইরে ঘাটে দেখা যায় না। কেন রে, তুই বাইরে বেরোস না কেন? কি হয়েছে বল তো দেখি তোর। তোকে কি বলি বল তো বান্ধবী, দুই বৌমার হাতে লাথি ঝাঁটা খেয়ে খেয়ে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে রে। দুই ছেলেকে বিয়ে দিয়েছিলাম বড়লোক বাড়িতেই, আর সেই বড়লোকের মেয়েরা এসেই আমাকে লাথি ঝাঁটা মেরে মেরেই আমার জীবনটা শেষ করে দিচ্ছে। লোভ যে খুব বাজে জিনিস রে বান্ধবী, কি বলবো, জীবন শেষ হয়ে যাচ্ছে রে। দেখ বান্ধবী, তোকে একটা কথা বলি, লোভ জিনিসটা কিন্তু খুবই খারাপ জিনিস। আমি কিন্তু এরকম একটা সময় ছিলাম, কিন্তু আজ দেখ আমার ভরা সংসার, আমার দুই বৌমা। সত্যি কথা বলতে কি, আমার দুই বৌমা আমার চোখের মণি, আর আমার দুটো নাতি নাতনি দেখ না, দুটো নাতি নাতনি ছেলে বৌমা নিয়েই আমার ভরা সংসার। আমি সত্যি কথা বলতে অনেক সুখে শান্তিতে আছি। আমার মতো সুখী মানুষ হয়তো এই দুনিয়ায় একটাও নেই। জানি রে বান্ধবী, জানি। এখন তুই তোর নাতি নাতনিকে নিয়ে কত সুন্দরভাবে মাঠের দিকে আসিস, খেলা করিস তাদেরকে নিয়ে, কত সুন্দর হাঁটা চলা করিস, তোর বৌমারা সংসারটা সামলায়। আর আমাকে দেখ, নাতি নাতনির সাথে তো খেলা তো দূরের কথা, আমাকে এখন লাথি ঝাঁটা খেয়ে খেয়ে জীবন কাটাতে হচ্ছে। আমার কপালটাই খারাপ রে। দেখ মালতী, একটা কথা বলি, পারলে বৌমাদের একটু মনের কথাগুলো বোঝ, তারা কি চাইছে না চাইছে, তাদের সাথে একটুখানি বসে ভালোভাবে কথা বল, তাদেরকে একটু বোঝা, ছেলেদের সাথে কথা বল। দেখ না, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, সময়ের সাথে সাথে সব কিছু ঠিকঠাক হবে। একটা সময় আমিও রাগী বদ মেজাজি ছিলাম, কিন্তু একটা সময় পরে আমিও নিশ্চুপ হয়ে গেছি রে। এখন দেখ, আমার নাতি আর নাতনি হচ্ছে আমার সব কিছু, ওদের সাথেই থাকতে থাকতে কখন যে সময় কেটে যায় কিছুই বুঝতে পারি না রে মা। এমনভাবে সরলা তার পরিবারকে নিয়ে খুব সুখে শান্তিতে থাকতো। সে মনে করতো তার থেকে সুখে মানুষ আর কেউ হতেই পারে না। সে তার ভরা সংসার নিয়ে খুব সুখী ছিল।